नमस्कार बंधुरा वेलकम टू एसटीओनिक स्पोर्ट्स। तो बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলের মহিলা দল কিন্তু আরও বেশি শক্তি বাড়িয়ে নিল, আরও একজন বিদেশি প্লেয়ারকে সাইন করাতে চলেছে। সেই প্লেয়ারকে নিয়ে আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। ইস্ট বেঙ্গলের নতুন সাইনিংয়ের বিদেশি প্লেয়ার কবে কলকাতায় আসছে তাকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে। এছাড়া বেশ কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো ইউটিউব আমাদের যেটা জানাচ্ছে লাস্ট 28 দিনে কিন্তু প্রায় 40% মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো। পারলে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা সবার আগে এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, ইস্ট বেঙ্গলের আজকে ম্যাচ ছিল সিএফএলে। তো তোমাদের যেরকমটা সিএফএলের আপডেট শেয়ার করে দিয়েছিলাম যে ম্যাচ হওয়ার কথা থাকলেও বেলার দিকে আমি ভিডিও পাবলিশ করার প্রায় 1 ঘন্টা বাদে অফিসিয়াল আপডেট আসে যে আজকের ম্যাচটা ক্যান্সেল হচ্ছে। তো সেই আপডেট তোমাদের সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ, সেখানে টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, সেখানে দিয়ে দিই যে আজকে ইস্টবেঙ্গলের খেলাটা হবে না, যেটা কিন্তু আজকে ব্যারাকপুর স্টেডিয়ামে দুপুর 3টে থেকে ইস্টবেঙ্গলের খেলা ছিল বিএসএসের সঙ্গে। সেই ম্যাচটাকে কিন্তু আপাতত স্থগিত রাখা হয়েছে। ম্যাচটা যে পুরোপুরি ক্যান্সেল সেটা নয়, পরবর্তী সময় যখন একটু ফাঁকা সময় থাকবে, কিছুদিন মাঝখানে গ্যাপ থাকবে, সেই সময় এই ম্যাচটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি কোনোভাবেই ফিক্সচারে এই ম্যাচটাকে অ্যাড না করা যায় তো সেক্ষেত্রে ম্যাচের পয়েন্ট হয়তো ভাগাভাগি হয়ে যেতে পারে, সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু যে ইস্টবেঙ্গলের আজকে ম্যাচ বাতিল হয়েছে সেটা নয়, আরও একটা যে ম্যাচ ছিল কালীঘাটের ম্যাচ ছিল খুব সম্ভবত, সেই ম্যাচকেও কিন্তু আজকে বন্ধ রাখা হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি বেশ ভালোই চারিদিকে হচ্ছে। তোমাদের দিকে কীরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও। আমি যখন ভিডিও বানাচ্ছি আমাদের এখনও পর্যন্ত বৃষ্টি তো বেশ ভালো রকমই চলছে। তো যাই হোক, এরপরে যে নেক্সট আপডেটটাকে নিয়ে আলোচনা করব ইস্টবেঙ্গলের মহিলা দলকে নিয়ে। তো ইস্টবেঙ্গলের মহিলা দল কিন্তু যথেষ্ট ভালো দল গঠন করছে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তারা কিন্তু এএফসির কথা মাথায় রেখে 5 জন বিদেশি প্লেয়ারকে সাইন করাবে, প্রয়োজনে সংখ্যাটা 6 জনও হতে পারে। তো আপাতত যে আপডেটটা বেরিয়ে আসছে, আরও এক ইস্টবেঙ্গল বিদেশি প্লেয়ারকে চূড়ান্ত করতে চলেছে। 26 বছর বয়সী উগান্ডার অ্যাটাকিং লাইনের প্লেয়ার আমিনা নাবাবি। তো এই আমিনার যদি আমরা কথা বলি, সে কিন্তু 26 বছর বয়স এবং আইডব্লিউএলে কিন্তু 7টা গোল করেছে লাস্ট সিজনে। সে কিন্তু ইস্টবেঙ্গলের 4র্থ বিদেশি হতে চলেছে। যথেষ্ট ভালো কিন্তু তার পারফরমেন্স রয়েছে। 7টা গোল, 2টো মনে হচ্ছে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছিল, বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল। তো ওভারঅল কিন্তু সেকেন্ড স্ট্রাইকার বা অ্যাটাকিং মিডিও এই প্লেয়ারকে বলা যেতে পারে। তো সে কিন্তু ইস্টবেঙ্গলের 4র্থ বিদেশি হিসাবে যোগদান করছে। আক্রমণ বিভাগ কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা বাড়িয়ে নিল এবং এই প্লেয়ারটা লাস্ট যেটা খেলছিল সেটা হচ্ছে C2 FC-তে খেলছিল, সেখানে যথেষ্ট নজরকাড়া পারফরমেন্স কিন্তু তার রয়েছে আইডব্লিউএলে। তো এবার দেখার বিষয় সে এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে কীরকম পারফরমেন্স করে, এবং ইস্টবেঙ্গলের জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং হয়েছে বলে আমার মনে হয়। এর সাথে সাথে আমরা যদি একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি, 28 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার হার্দিক ভাট, যাকে কিন্তু আমরা আইএসএলে দেখেছিলাম, কিন্তু গেম টাইম খুব একটা সে বেশি পায়নি। সে মূলত আই লিগেই খেলেছে, রাজস্থানের হয়ে বেশিরভাগ খেলার তার অভিজ্ঞতা রয়েছে। রাজস্থানের হয়ে টোটাল 35টা ম্যাচ খেলেছে, সেখানে 4টে অ্যাসিস্ট রয়েছে। আই লিগ 2-এও খেলেছে, ডুরান্ড কাপে সে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে খেলেছে এবং আইএসএলেও 2-1টা ম্যাচে সে সুযোগ পেয়েছিল। তো এই হার্দিক ভাটের বর্তমানে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে এবং তার মার্কেট ভ্যালু মাত্র 40 লক্ষ টাকা। তো সেই হার্দিক ভাটের দিকে কিন্তু আইএসএলের বেশ কিছু দল এবং আই লিগেরও কিন্তু একটা দল তারা নজর রেখেছে, কথাবার্তা চালাচ্ছে। তো হার্দিক রাইট ব্যাক অপশান কিন্তু ভালো হতে পারে। এটা যদি ইস্টবেঙ্গলও তার দিকে নজর রাখে আমি তো বলবো একটা ভালো অপশান, কারণ হার্দিকের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো রয়েছে এবং সে ব্যাকআপ অপশান হিসাবে কিন্তু রাইট ব্যাকে ভালো একটা চয়েস হতে পারে। রাকিব রয়েছে, তার সাথে যদি হার্দিককে ব্যাকআপ অপশান ভাবা হয় এবং যদি ফার্স্ট চয়েস হিসাবে যেরকমটা ভালপুইয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছে, হলে এই রাইট ব্যাক পজিশানটা ইস্টবেঙ্গলের অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। লেফট ব্যাক পজিশানে জয়গুপ্তা তাকে আনা হচ্ছে, সে ফার্স্ট চয়েস হিসাবে থাকবে। লালচংডুঙ্গা তাকেও ব্যবহার করা যেতে পারে, তার সাথে সাথে প্রভাতের মতন প্লেয়ার রয়েছে, তাকেও লেফট ব্যাকে ব্যবহার করা যেতে পারে। তো 3টে করে
প্লেয়ার কিন্তু দরকার প্রত্যেকটা পজিশনে, তাহলে কিন্তু ব্যাকআপের খুব একটা অসুবিধা হবে না। তো দেখা যাক, হার্দিকের কাছে তো বেশ কিছু ক্লাব নজর রেখেছে, দেখা যাক শেষ পর্যন্ত সে কোন দিকে যায় না যায়, সেই নিয়ে পরবর্তী সময় আপডেট, অফিসিয়াল আপডেট এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের সিনিয়র দল নিয়ে কথা বলি, তো সিনিয়র দলের বিদেশি প্লেয়ার 30 বছর বয়সী প্যালেস্টাইনের অ্যাটাকিং মিডিও বা ডিফেন্সিভ মিডিও বলতে পারো মোহাম্মদ রাশিদ, যে কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে 1+1 ইয়ার ডিলে চুক্তি সাইন করেছে। সেই মোহাম্মদ রাশিদও কিন্তু আসতে চলেছে ডুরান্ড কাপ খেলার জন্য। তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে সব বিদেশিকে নিয়ে আসারই চিন্তাভাবনা ইস্টবেঙ্গলের রয়েছে। সেরকমভাবে সউল ক্রেসপো এবং ডিমিট্রিয়স ডিয়ামান্টাকোস তারা কিন্তু 18 তারিখে কলকাতায় চলে আসবে। এবার যেরকম রাশিদের ব্যাপারেও জানা যাচ্ছে, সেও কিন্তু খুব সম্ভবত 18 তারিখেই কলকাতায় পা রাখতে চলেছে এবং ডুরান্ড কাপের প্রথম ম্যাচে হয়তো ইস্টবেঙ্গল 3 জন বিদেশি বা 4 জন বিদেশিকেও খেলাতে পারে। এই অপশানগুলো কিন্তু হাতে রয়েছে। হ্যাঁ, এবার তাদের প্রথম থেকেই খেলিয়ে দেওয়া হবে কিনা সেটা আমি বলতে পারছি না, আগে আসুক, প্র্যাকটিস করুক, তারপর বোঝা যাবে। এবং কোচকেও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার চেষ্টা চালানো হচ্ছে। ইস্টবেঙ্গলের প্র্যাকটিসের যেটা ডেট রাখা হচ্ছে আজকের দিনে পর্যন্ত আপডেট, যে 15 তারিখ থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্র্যাকটিস করবে। খুব তারা যে বেশি দিন প্র্যাকটিস করে ডুরান্ড কাপ খেলবে সেরকমটা নয়, অল্প দিনের প্র্যাকটিসেই তারা ডুরান্ড কাপ খেলবে এবং উদ্বোধনী ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে। এবার অনেকে টিকিটের ব্যাপারে জানছিলে, এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট আসেনি যে টিকিট তোমরা কিভাবে পাবে, তো সেটা তোমাদের জানিয়ে দেবো। টিকিট নিয়ে অন্তত এই ম্যাচগুলোতে খুব একটা অসুবিধা হবে না। যেই ম্যাচে অসুবিধা হয় সেটা হচ্ছে ডার্বি ম্যাচ থাকলে, সেখানে টিকিটের একদম কালোবাজারি চলে, কিন্তু এই গ্রুপ পর্বের ম্যাচে আশা করছি খুব একটা সমস্যার ব্যাপার হবে না। তো যাই হোক, টিকিটের ব্যাপারে পরে আপডেট এলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি মোহামেডানকে নিয়ে কথা বলি, তারা আরও একটা কিন্তু এবার ব্যান খেতে চলেছে বা ব্যান খেয়ে গেছে, এটা বলাই চলে। তোমাদের জানিয়েছিলাম বেশ কিছু প্লেয়ারের স্যালারি ইস্যুর কারণে কিন্তু একের পর এক ব্যান আসছে। কিছুদিন আগে কাসিমভের কারণে কিন্তু একটা রেজিস্ট্রেশন ব্যান এসেছিল এবং সেই ব্যানের সাথে সাথে আজকে আরও একটা নতুন ব্যান এসেছে, সেটা হচ্ছে অ্যালেক্সিস গোমেজ। সেও কিন্তু তার যেটা বকেয়া টাকা সেটা কিন্তু ঠিকঠাকভাবে পায়নি, সে ফিফার দ্বারস্থ হয় এবং ফিফার তরফ থেকে কিন্তু মোহামেডানকে আরও একটা রেজিস্ট্রেশন ব্যান দেওয়া হয়েছে। তো আরও কিন্তু কিছু ব্যান আসছে, আরও 2 থেকে 3টে ব্যান তো লোডিং বলাই চলে। মোহামেডানের এই সমস্ত সমস্যাগুলো না মেটাতে পারলে, ইনভেস্টটা যদি না তারা ঠিকঠাকভাবে চূড়ান্ত করতে পারে, যদি না ঠিকঠাক করে করতে পারে, তাহলে পরের সিজনে আইএসএল খেলার কোনো সম্ভাবনা আজকের দিনে দাঁড়িয়ে তো নেই। যদি খুব তাড়াতাড়ি তারা ইনভেস্টার নিয়ে আসতে পারে, বেশ কিছু গ্রুপের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, ভালো ইনভেস্টারের সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, কিন্তু কথাবার্তা বলা আর তাদের কনফারেন্স করে নিয়ে আসাটা চাপের ব্যাপার। কিছুদিন আগে শোনা গিয়েছিল শ্রী সিমেন্ট তারা নাকি মোহামেডানে যুক্ত হতে পারে, কিন্তু পরবর্তী সময় তার কোনো রকম ডেভেলপমেন্ট হয়নি। আরও কিছু নাম শোনা গিয়েছিল। তো কথাবার্তা চলছে, যত তাড়াতাড়ি সমস্যাগুলো সমাধান করতে পারবে, এই ব্যানগুলোকে তুলতে পারবে, তবে তো নতুন প্লেয়ার নেওয়া, দল গঠন করা, বিদেশি প্লেয়ার নেওয়া, কোচ নেওয়া ইত্যাদি করতে পারবে। তো দেখা যাক কী করে না করে, খুবই কিন্তু চাপে তারা রয়েছে বলাই যায়। আরও 2টো ব্যান আসতে চলেছে খুব তাড়াতাড়ি, সেগুলো হয়তো এসে গেলে তোমাদের পরে আপডেট শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।